একটি গণতান্ত্রিক দেশের গণমাধ্যমকে বলা হয় চতুর্থ স্তম্ভ এবং গণমাধ্যম মূলত সরকার এবং সাধারণ নাগরিকের মধ্যে একটা সেতু বন্ধনের কাজ করে। একজন গণমাধ্যম বা কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের ছাত্র হিসাবে আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে গণমাধ্যম শুধু সংবাদই প্রকাশ করবে তা কিন্তু না। সেই সাথে সরকার কি করছে, সরকারের সিদ্ধান্তসমূহ, সরকারের পরিকল্পনা, দেশের জনগণের জন্য, রাষ্ট্রের জন্য কি সেটা যেমন নাগরিকের কাছে পৌঁছে দেওয়া, ঠিক তেমনি নাগরিকের চাহিদা কি, তাদের ইচ্ছা কি, তারা কি চায় সেটা আবার সরকারের কাছে পৌঁছে দেওয়া। একটি গণতান্ত্রিক দেশের স্বচ্ছতা, জবাবদিহিতা, জন অংশগ্রহণ, আইনের শাসন, রেসপন্সিভনেস এগুলো আসলে কোনো বিকল্প নেই এবং সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু গণমাধ্যমের ভূমিকা অনন্য। কিন্তু আমরা যদি গত ধরে নিচ্ছি যে গত 17-18 বছর যদি আমরা দেখি আসলে বাংলাদেশের গণমাধ্যমের চরিত্রটাকে আমরা খুব সহজেই একদম খোলা চোখে আসলে আমরা যেটা দেখেছি গত 17 বছর সেটা হচ্ছে গণমাধ্যমগুলো কাজ করেছে সরকারের তেলবাজ মুখপাত্র হিসাবে। এবং দেখেন গত সরকারের আমলে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসাবে গড়ে তোলার জন্য যে ভূমিকা সবথেকে বেশি পালন করেছে তারা হচ্ছে গণমাধ্যম কর্মীরা। আপনি যদি একটু খেয়াল করে দেখবেন যে শেখ হাসিনা যখন বিদেশে কোনো একটা সফর শেষ করে বাংলাদেশে আসতো, তিনি সকল সংবাদ মাধ্যমে কর্মীদেরকে তিনি ডেকে একটা তিনি প্রেস কনফারেন্স করতেন এবং সেখানে তিনি নিজে কথা বলতেন এবং সেখানে আমরা দেখেছি যে প্রত্যেকটা সাংবাদিক তারা গিয়েই আসলে তেলের বাটি নিয়ে বসতো এবং সর্বশেষ তেলের পরিণতি প্রবাস আমিনের কিন্তু সেই রাজাকাররা আসলে চাকরি পাবে কি পাবে না, তার ফলশ্রুতিতে শেখ হাসিনা বলেছিলেন যে আসলে চাকরি কি তাইলে রাজাকারের মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না তো রাজাকারের বাচ্চারা পাবে। এই যে কথাটাই কিন্তু আসলে আগুনের তেল ঢালার মতন অবস্থা তৈরি করেছিল এবং সেক্ষেত্রে কিন্তু সংবাদ মাধ্যমে ওই প্রবাস আমিনেরই ভূমিকা সব থেকে বেশি ছিল আর কি। যাই হোক, আপনি দেখেন যে যখন একটা দেশের গণতন্ত্র ভেঙে পড়ার পিছনে অন্যতম কারণ কিন্তু এই সংবাদ মাধ্যম। হিসাবটা কি হয়, গণমাধ্যমের কাজ কি? গণমাধ্যমের কাজ হলো সরকার কি করছে সেইটা যেমন সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা, ঠিক তেমনি সাধারণ মানুষ কি চায় সেটাও সরকারের কাছে তুলে ধরা। সমাজে অসঙ্গতি, সরকারি কাজে কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় যে কাজটুকু হওয়ার কথা ছিল সেটুকু হচ্ছে না কেন, এই যে জবাবদিহিতা তৈরি করা। সরকার তো আসলে সব কিছু জানবে, সরকার যে তার সকল গোয়েন্দা সংস্থা সঠিকভাবে যে কাজ করবে ব্যাপারটা এরকম না, কিন্তু সংবাদ মাধ্যম কিন্তু মূলত সরকারেরই একটি ওয়াচডগ হিসাবে কিন্তু কাজ করে আসলে। হ্যাঁ, যে সমাজের প্রত্যেকটা রন্ধে রন্ধে সব কিছু নজরদারি করে এবং সেগুলো আবার সরকারের কাছে তুলে নিয়ে আসে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মিডিয়া আসলে কি? বাংলাদেশের বর্তমান মিডিয়ার কথা যদি আমি বলি খুব সহজভাবে, আসলে বাংলাদেশের মিডিয়া হচ্ছে রক্ত হচ্ছে আওয়ামী লীগ এবং বর্তমানে তাদের স্কিন মানে তাদের চামড়ার রং পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশের বিএনপি। এবং বাংলাদেশের একটি সার্বভৌমত্ব মানে বাংলাদেশের যদি কখনো কোনো দিন সার্বভৌমত্বের উপর যদি আঘাত আসে তার জন্য অন্যতম দায়ী থাকবে এই মিডিয়া হাউস। একটা স্বাধীন দেশে আমরা খুব সহজ করে বলতে পারি এবং চোখে দেখা যায় মিডিয়া হাউসগুলো, আপনি প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, কালবেলা বলেন, পুরোটাই হচ্ছে ইন্ডিয়ার আজ্ঞাবহ নিউজ তারা করে এবং ভারতের যেভাবে বলে, ভারত থেকে যেভাবে বলা হয় বাংলাদেশের এই কয়েকটা নিউজ চ্যানেল কমপ্লিটলি সেভাবেই তারা নিউজগুলো করে। আপনি দেখেন বাংলাদেশের গত 17 বছরে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আছে যেগুলো নিয়ে আলোচনা করা যায়। আপনার কি মনে হয় যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র? বাংলাদেশে ঘরে ঘরে জঙ্গি তৈরি হচ্ছে। আপনি চিন্তা করতে পারবেন না, ইসরায়েলে শিশুদেরকে শেখানো হয় যে প্যালেস্টাইনের শিশুরাও হামাস, তাদেরকে ছোটবেলা থেকে শিখানো হয়েছে প্যালেস্টাইনের শিশুদেরকে মারলে অপরাধ না, প্যালেস্টাইনের শিশুদেরকে মারলে অপরাধ না, কারণ তারা হচ্ছে হামাস। তেবছর ওরা তো শিশু, তেবছর না বড় হলে হামাস হবে, জঙ্গি হবে। তার মানে দেখেন প্যালেস্টাইনের বাচ্চাদেরকে শুরু করে সবার ভিতরে একটা তারা জনমত তৈরি করে ফেলছে যে ইসরায়েলের প্যালেস্টাইনের শিশুরাও হামাস, তারা বড় হলে সন্ত্রাসী সংগঠন। ঠিক বাংলাদেশে গত 17 বছরে আপনি দেখেন বাংলাদেশে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রথম আলোর ভূমিকা বলেন, ডেইলি স্টারের ভূমিকা বলেন, বাংলাদেশকে অ্যাট এনি কস্ট জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে এবং সেই ন্যারেটিভটা তারা কিন্তু খুব সফলভাবে তৈরি করেছিল। এবং কেন করেছিল জানেন? কারণ বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হলে পশ্চিমা বিশ্ব নজর জঙ্গিবাদের উপর। আপনি দেখেন যে
জঙ্গি জঙ্গি কথা বলে ইরাকের কি অবস্থা করা হয়েছে, আফগানিস্তানের অবস্থা কি করা হয়েছে, এখন ইরানের অবস্থা দেখেন। সব কিছু মিলিয়ে বাংলাদেশে এই জঙ্গির উত্থান এবং জঙ্গি দমনের ক্ষেত্রে শেখ হাসিনা যে সব থেকে অনন্য, সেই ন্যারেটিভটা তারা তৈরি করেছিল এবং তৈরি করে ভারতের সহায়তায় তারা বোঝানোর চেষ্টা করেছিল যে বাংলাদেশে জঙ্গি একটা রাষ্ট্র এবং যত দিন যাচ্ছে জঙ্গি রাষ্ট্র। দেখেন এই যে ন্যারেটিভটা যে আমাদের মিডিয়ারা তৈরি করে দিল, এর ভুক্তভোগী এখন এই প্রজন্মের সন্তানরা। এখন তারা বিদেশে গেলে কোনো ভার্সিটিতে অ্যাডমিশন পায় না, কোনো দেশে তারা ভিসা পায় না। আপনি বিভিন্ন দেশে গ্রিন পাসপোর্ট নিয়ে এয়ারপোর্টে যান, দেখেন কী পরিমাণ আপনাকে হেনস্থা করতে হয়। একটা দেশ, আমাদের বাংলাদেশ সার্বভৌম দেশ, আমাদের দেশ আমাদের মতন করে চলবে, কিন্তু কয়েকটা মিডিয়া হাউস ইন্ডিয়ার আজ্ঞাবহ হয়ে দেশটাকে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করে ছেড়েছে এবং তারা অ্যাট এনি কস্ট নিজেদের সুযোগ সুবিধার জন্য একটা সার্বভৌম বাংলাদেশের অবস্থাটা কি করুণ করে ফেলেছে আপনি চিন্তা করেন। সো সংবাদ মাধ্যমের কি আসলে অন্য কোনো দেশ থেকে ইনফ্লুয়েন্স নিয়ে কি তার দেশে ন্যারেটিভ তৈরি করা কি সংবাদ মাধ্যমের কাজ? আপনি বলেন যে অন্য কোনো দেশের পারপাস সার্ভ করার জন্য বাংলাদেশের এগেনস্টে গিয়ে আসলে কোনো ন্যারেটিভ তৈরি করা সংবাদ মাধ্যমের কাজ ছিল। সংবাদ মাধ্যমের কাজ হবে সমাজে অসঙ্গতি তুলে ধরা, সরকারের ভালো কাজের পাশাপাশি সরকারের খারাপ কাজগুলোর সমালোচনা করা, কিংবা মানুষের কি চাওয়া, মানুষের কি পাওয়া সেগুলো তুলে ধরা, কোন এলাকার কি প্রয়োজন সেগুলো বাস্তব সচিত্র তুলে ধরাই তো সংবাদ মাধ্যমের কাজ। কিন্তু আমাদের বাংলাদেশের সংবাদ মাধ্যম তারা নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, তারা এমনভাবে বিষয়গুলোকে প্রকাশ করার চেষ্টা করে, তারা নিজেদেরকে এমনভাবে ইম্পাওয়ার করেছে যে তারা আসলে দেশের সরকার কে হবে সেটা নীতি নির্ধারণ করে, দেশের সরকার কিভাবে চলবে সেটা তারা নীতি নির্ধারণ করেন। কিন্তু সংবাদ মাধ্যমের কাজ কি সেটা? কিন্তু তারা কিন্তু দেখেন মতিয়ার রহমান থেকে শুরু করে ডেইলি স্টার থেকে শুরু করে কালবেলা, সবাই তারা কেন নিজেদেরকে ওই জায়গাটাতে নিয়ে গেছে বা নিয়ে যাওয়ার চেষ্টা করে এখন পর্যন্ত। আপনি দেখেন বাংলাদেশ কিভাবে চলবে, বাংলাদেশ কিভাবে এই রাষ্ট্রটা তাদের নিজেদের পরিকল্পনা করবে না করবে সেটা বাংলাদেশের ব্যাপার, কিন্তু শুধুমাত্র পার্শ্ববর্তী দেশে তাদের তাদের পারপাস সার্ভ করার জন্য এবং শেখ হাসিনা যেন বাংলাদেশে দীর্ঘদিন থাকে সেটার জন্য তারা বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে। এবার বলি যে বাংলাদেশের মিডিয়া হাউস হচ্ছে আত্মঘাতী মিডিয়া হাউস, যা বাংলাদেশের জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটি অন্যতম একটি কি বলবো যে রিস্ক। আমি একজন স্টুডেন্ট হিসেবে বলতে পারি, জার্নালিজম স্টুডেন্ট হিসেবে বর্তমান মিডিয়া হাউসের কথা বলছি। দেখেন কিভাবে তারা রং চেঞ্জ করে ফেলেছে। তারেক রহমান যখন বাংলাদেশ থেকে আসবে এটা নিয়ে যখন কথাবার্তা হচ্ছে, এই নিউজ হাউসগুলোই তারেক রহমানকে নিয়ে কি ভয়ঙ্কর নিউজ করেছে। আপনারা জানেন যে সেই আগস্ট মাসে গ্রেনেড হামলার ব্যাপার নিয়ে আর কি, হ্যাঁ, বিএনপিকে কি করেনি সেই মিডিয়া হাউসগুলো এখন তারেক রহমানের পা চাটছে, সেই মিডিয়া হাউসগুলো এখন বিএনপির পা চাটছে, কারণ তাদেরকে টিকে থাকতে হবে আর কি। হ্যাঁ, কিন্তু আপনি বাস্তবে দেখেন বিএনপিকে নিয়ে যে ভালো নিউজগুলো যেভাবে করছে বাংলাদেশের বর্তমান নিউজগুলো, তার থেকে বেশি ইমফ্যাসিস দিচ্ছে চাঁদাবাজি নিয়ে, তার থেকে বেশি ইমফ্যাসিস দিচ্ছে দুর্নীতি নিয়ে, তার থেকে বেশি ইমফ্যাসিস দিচ্ছে বিএনপি কোন নেতা কোথায় গিয়ে কার ঘরে গিয়ে ধরা খাইলো, কোন মেয়েকে নিয়ে বের করে গেল, কোন যুবদলের নেতা কোন যুবলীগের বা কোন যুবলীগের নেতা কোন যুবদলের নেতার বউকে নিয়ে ঘরের ভিতর ধরা খেয়েছে সেটা নিয়ে তারা নিউজ করে আসলে। তো এই যে দেখেন বিএনপির যত মানে নেগেটিভ যে অ্যাক্টিভিটিসগুলো এখন বাংলাদেশে হচ্ছে সেগুলো কিন্তু মিডিয়া খুব চাওর করে কিন্তু ফ্রন্ট লাইনে নিয়ে আসতেছে। উদ্দেশ্য একটাই, তারা কিন্তু তারেক রহমানকেও তেল দিচ্ছে, কিন্তু তারা মোটা দাগে যে কাজটা করছে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষকে বিষিয়ে তুলছে যে দেখো বিএনপি আসার জন্য আজ চাঁদাবাজে বাংলাদেশ সয়লাভ হয়ে গেছে, যেখানে যাচ্ছ সেখানে টাকা দিতেছ। বাংলাদেশের মানুষকে একেবারেই তারা বিষিয়ে তুলছে বিএনপির উপরে, যেন বাংলাদেশের মানুষ এক প্রকারে বিরক্ত হয়ে যায় বিএনপির উপরে। জামাত আছে, এনসিপি আছে, সবগুলোকে নিয়ে যেন আবার একবার মাঠে নামানো যায়। মাঠে নামলে তারা যদি বিএনপিকে যদি সরকার থেকে সরাতে পারে তাহলে তো আবার নির্বাচন, দেন ইন দ্য মেন টাইম এর ভিতরে আবার আওয়ামী লীগ চলে আসবে। বাংলাদেশের মিডিয়ার মূল টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে আবার অ্যাট এনি কস্ট পুনর্বাসিত করা, কারণ আপনি দেখেন বর্তমানের 90% মিডিয়া হাউস হচ্ছে আওয়ামী লীগের সময় আমলে। আমি বলেছি না রক্ত আওয়ামী লীগ, তার মানে যারা আওয়ামী লীগের নেতাদের টিভি চ্যানেল, আওয়ামী লীগের সময় সুযোগ সুবিধা প্রাপ্ত টিভি চ্যানেল, আওয়ামী লীগ থেকে টাকা পাওয়া টিভি চ্যানেলগুলো, তারা তো চাইবেই তারা আবার সেই রাজ্যে ফিরে যাক, তাদের মতন করে ন্যারেটিভ তৈরি করুক, তারা তাদের ক্ষমতা ব্যবহার করবে, তাদের পাওয়ার ইউটিলাইজ করবে। সো তারা টেনিকস চাচ্ছে আওয়ামী লীগকে যেন পুনর্বাসিত করা হোক।
সেটার জন্য তারা ধীরে 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 আবার ন্যারেটিভ তৈরি করছে। আর তারেক রহমান যেহেতু এখন সরকারে, সো ডিরেক্ট তারেক রহমানকে নিয়ে কিছু বলতে পারছে না। সো তারেক রহমানের যদি গুণগান করে 20%, 80% হাইলাইট করে বিএনপির চাঁদাবাজি, বিএনপির মারামারি, বিএনপির খুন, বিএনপির আরও যত যা আছে সেগুলোকে তারা হাইলাইট করে 80%। সো বাংলাদেশে তারেক রহমানের বাংলাদেশে বিএনপির সরকারের টিকে থাকার পিছনে বা বাংলাদেশে তারেক রহমানের আগামী আরও 4 বছর 11 মাস যদি তিনি প্রধানমন্ত্রী হিসেবে টিকে থাকতেন, তার সবথেকে বড় শত্রু, সবথেকে বড় প্রতিবন্ধকতা হচ্ছে এই রক্তে আওয়ামী লীগ মিডিয়া। যদি বাংলাদেশের মিডিয়া যদি সত্যিকার অর্থেই এইভাবেই যদি চলতে থাকে, যে আওয়ামী লীগের সময়ের মিডিয়া এদেশে শুধু রং বদলে বিএনপি হবে, আবার আওয়ামী লীগ আসলে আবার দুঃশাসন, আবার সেই একনায়তন্ত্র, আবারও ফ্যাসিস্ট, যদি তারা আসলে মানে মিডিয়া হাউসগুলো যদি মনে করে যে আমরাই ফ্যাসিস্ট তৈরি করি, আমরাই শেখ হাসিনা তৈরি করি, আমরাই তারেক রহমান তৈরি করি, তাহলে তো ভাই আর জনগণের দরকার নাই। মিডিয়া হাউস যাকে মনে করবে তাকে সরকার বসাই দিল, তাই না? তা মিডিয়া হাউস মনে করলো তারেক রহমান বাবা আপনি বসে যান, শেখ হাসিনা আপনি আসেন। তো মিডিয়া হাউসে মানে যেভাবে নির্বাচন হয়েছে, মিডিয়া হাউসে যদি আসলে সরকার গঠনে যদি সক্রিয় ভূমিকা রাখে, তাহলে তার সাধারণ জনগণের ভোটের দরকার নেই। সো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের মিডিয়া হাউসগুলো হচ্ছে একেবারেই আত্মঘাতী মিডিয়া হাউস, যারা দেশের সার্বভৌমত্বের জন্য, একটি গণতান্ত্রিক, একটি সুশৃঙ্খল, একটি শান্তিপ্রিয় দেশের জন্য সবথেকে বড় প্রতিবন্ধকতা হচ্ছে এই রক্তে আওয়ামী লীগ মিডিয়া হাউস আর চামড়ায় বিএনপি মিডিয়া হাউস। এবং এরা বাংলাদেশের শান্তি বিনষ্টের অন্যতম প্রধান কারণ। এই যে দেখেন, রাজনৈতিক দলগুলোর ভিতরে বিভেদ সৃষ্টি করা, রাজনৈতিক দলগুলোর ভিতরে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা, সেগুলোর জায়গায় প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে এই মিডিয়া হাউস আর কি। তবে আমার বিশ্বাস যে হয়তো আগামী 5 বছরে মিডিয়া হাউসেরও সংস্কার হবে এবং দেশও নীতি নির্ধারণী তৈরি করবে। তারাও হয়তো নতুন নতুন আইন নিয়ে আসবে, মিডিয়া হাউসগুলো যেন স্বচ্ছতা, জবাবদিহিতার সাথে তারা যেন তাদের কার্যক্রম চালায়। তবে সরকারেরও দোষ আছে, সরকারও চায় মিডিয়া হাউসগুলো যেন তার হয়ে কাজ করে, তার হয়ে যেন ন্যারেটিভ তৈরি করে। তাকে সরকারের টিকে রাখার জন্য মিডিয়া হাউসগুলোকে সরকার হচ্ছে লাঠিয়াল বাহিনী বা লাঠি হিসাবে তারা বা একটা মাধ্যম হিসেবে ব্যবহার করে। দিন শেষে সাফার হয় বাংলাদেশের সাধারণ মানুষ, সেটা আমরা সবাই দেখেছি। তবে তারপরেও আমরা আশা করি যে একটা পরিবর্তন আসবে।